আরও কাছে আসতে পরিষ্কার শুনতে পেলাম শম্ভুদা বলছে, মা আস্তে, একটু আস্তে, তুমি অনেক তাড়াতাড়ি করছো, এরকম চললে তো সমস্যা হবে। সোমা কাকিমা বলছে, জোরে কথা বলিস না বাবা, উঠে পড়বে, মুখটা এদিকে রাখ। জানালা ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করলাম, স্পষ্ট দেখতে পেলাম দুজনকে। সোমা কাকিমা জবা ফুল নিয়ে বসে আছে, আর শম্ভুদা জবা ফুল নিয়ে কি যেন করছে। আমার নাম সৌগত ঘোষ, 18 বছর বয়স। সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি। আমি পড়াশোনায় একেবারে ভালো নই, আমার আর পড়াশোনা হবে না, তাই ভেবে নিয়েছি পরের বছর থেকে পারিবারিক কাপড়ের ব্যবসাতে নেমে পড়ব। আমার ঠাকুরদা মানে বিমলেন্দু ঘোষ বাড়ির যাবতীয় সব সোনা গয়না কিংবা টাকা পয়সা সব কিছুই দাদার আলমারিতে থাকে। আমরা সব নাতি নাতনিরা ঠাকুরদাকে দাদা বলেই ডাকি। এক কথায় দাদার পারমিশন ছাড়া বাড়িতে একটা পাতাও বাড়ে না। বাড়ির সকলে দাদাকে খুব যেমন ভয় পায় তেমনি সম্মানও করি। দাদার কথা না শোনার সাহস কারোর নেই। কারোর টাকার দরকার হলে দাদাকে এক একটা টাকার হিসেব দিতে হয়। এই দিক থেকে আমি খুব বড়লোক, দাদা আমাকে খুব ভালোবাসেন, আমি ওনার চোখের তারা। একমাত্র আমাকেই দাদার কাছে টাকা পয়সার হিসেব দিতে হয় না। আমি যখন যাই চাই দাদা আমাকে তার থেকেও অনেক বেশি দিয়ে দেন। আসলে প্রথমবার যখন ব্যবসায় লোকসান হয়েছিল তখন দাদারও শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিল। সবাই ভেবেছিল দাদা হয়তো আর বাঁচবেন না। ঠিক ওই সময় আমার জন্ম হয়। জন্মের 1 সপ্তাহের মধ্যেই দাদা একেবারে সুস্থ হয়ে ওঠেন, আর ব্যবসায়ও উন্নতি হয়। তাই দাদার কাছে আমি হলাম ওনার রক্তমুখী নীলা। আর দাদি মানে আমার ঠাকুমা সাধনা দেবী সারা দিন দাদার সেবা আর পুজো পাঠ নিয়েই থাকেন। আমার বাবারা 3 ভাই আর 2 বোন। আমার জেঠু মানে অরুণকান্তি ঘোষ খুবই সাদাসিধে মানুষ, কারোর সাথে পাচে থাকেন না, খুবই শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ। জেঠিমার নাম পারুল ঘোষ, উনি একজন সরকারি স্কুলের শিক্ষিকা। জেঠু জেঠিমা আমাদের নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন, কিন্তু দুর্ভাগ্যবশত এমন মানুষদের কোনো ছেলে মেয়ে নেই, তাই হয়তো একটু বেশিই ভালোবাসেন আমাদের। জেঠিমা বেশিরভাগ দিনই বাপের বাড়িতে থাকেন চাকরির জন্যে। আসলে প্রতিদিন এখন থেকে স্কুলে যাতায়াত করা সম্ভব হয় না তাই। তবে প্রতি শনিবার স্কুল ছুটির পর বাড়ি চলে আসেন, আবার সোমবার সকালে বেরিয়ে যান। জেঠিমা খুবই অমায়িক প্রকৃতির মানুষ, এমনকি উনি ওনারও মাইনের টাকাটা দাদার হাতেই তুলে দেন। দাদা এত হিসেবে বলেই আজ আমাদের পরিবার এতটা প্রভাবশালী। আমার বাবার নাম বরুণ কান্তি ঘোষ, খুবই খোশমেজাজি মানুষ, সব সময় হাসি খুশি থাকেন। আমি কখনো বাবাকে রাগ বা ঝগড়া করতে দেখিনি। খুবই মিষ্টভাষী, কাপড়ের দোকানেই কাজ করেন। আমার মায়ের নাম আরতি ঘোষ, বাবা মায়ের লাভ ম্যারেজ, মা হাউসওয়াইফ। মা খুব ভালো ছবি আঁকেন। মাকে খুব সুন্দর দেখতে, মাকে দেখলে কেউ বলবে না যে মায়ের বয়স 34 বছর, এখনও মাকে 24 কি 25 বছর বয়সী বলে মনে হয়। আমার একজন দিদি আছে, সুচরিতা ঘোষ, দিদি কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার। আসলে আমাদের পরিবার খুব বড়, আরও অনেক আত্মীয় রয়েছেন আমাদের, তবে ওনাদের পরিচয় পরে হবে। বাড়ির দুর্গাপুজো, পুজোর 10 দিন আগে থেকেই বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যায়। প্রথম থেকেই আমাদের বাড়িতে দুর্গাপুজো খুব ধুমধাম করে পালন করা হয়। পুজোর পুরো সপ্তাহটা বাড়ির সবাই ও সমস্ত আত্মীয় স্বজন আমাদের বাড়িতেই থাকেন। পুজোতে এখনও 1 সপ্তাহ বাকি, তাই এখন থেকেই বাড়িতে আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গেছে। অনেক বড় বাড়ি আমাদের, অনেকগুলো শোয়ার ঘর রয়েছে, তাই এই সময় বাড়িতে থাকা নিয়ে কোনো অসুবিধে হয় না। এখন দুপুর 12টা, বাড়িতে এখন পুরুষদের স্নানের তোড়জোড় চলছে। কিছুদিন আগে দাদার পায়ে মোচ লেগেছে, তাই দাদি দাদাকে স্নান করিয়ে দেন। পুরুষদের মধ্যে দাদা সবার আগে স্নান করেন, বাড়ির কর্তা বলে কথা। মা কাকিমারা বেলা 11টার আগে স্নান সেরে নেন। আমি এসেছি আমার এক বন্ধু বিশালের বাড়ি পুজোর নিমন্ত্রণ নিয়ে। যদিও আমাদের বাড়ির পাশেই বন্ধুটার বাড়ির, আর অনেক দিন আগে থাকতেই ওকে বলেছি সপরিবারে উপস্থিত থাকার জন্যে, তবুও বাড়িতে এসে বলে যাওয়াটা আমাদের প্রথা। ছোটবেলায় বিশালদের বাড়ি খুব আসতাম খেলার জন্যে, এখন আর খুব একটা যাতায়াত হয় না। বিশালের বাবা কাজের জন্যে বিলেতে থাকতে হয়, 2 বছর একবার কি দুবার আসেন। আমি কাকুকে খুবই কম দেখছি, হঠাৎ বাইরে কখনো দেখলে হয়তো আমি চিনতেও পারবো না। আমাকে বাড়িতে দেখে বিশালের মা খুব খুশি হলেন। বিশালের মাকে আমি কাকিমা বলে ডাকি। কাকিমা আমাকে বলল,
তোমাকে তো এখন আর দেখাই যায় না। বিশালকে যে কতবার বলেছি তোমাকে একবার বাড়িতে নিয়ে আসার জন্যে। তুমি তো আর অসই না। এখন আমাদের বাড়ি আর আসতে ভালো লাগে না বুঝি? আমি বললাম, না না কাকিমা, ওরকম কোনো ব্যাপার নয়। আসলে এখন আর সময় পেতাম না। একদিকে পরীক্ষার চিন্তা, তার ওপর ঠাকুমার শরীরটাও খুব একটা ভালো থাকে না। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। তাই একটু ব্যস্ত থাকতে হয়। বাড়ির বড় ছেলে বলে কথা, বুঝতেই পারছো। বিশালের কথা জিজ্ঞাসা করতেই কাকিমা বললেন, বিশাল এইমাত্র স্নান করতে গেছে। একটু বসো, আমি একটু চা করে আনি। চা খেতে খেতে বিশু চলে আসবে। এই বলে কাকিমা চা করতে চলে গেলেন। আমিও সোফার উপর পা তুলে বসে পড়লাম। বিশালদের বাড়িতে কত স্মৃতি রয়েছে আমাদের। আমাদের বলতে আমার, বিশাল, সৌম্য, ছোটু আর বৃষ্টির। বৃষ্টি হলো বিশালের দিদি। আমার থেকে 1 বছরের বড়। ওকে আমি দিদি বলি না। আমরা একসাথেই পড়তাম ক্লাস 10 পর্যন্ত। তারপর বৃষ্টি মামার বাড়ি চলে যায় ইন্টার পড়ার জন্যে। তারপর থেকে আর ওর সাথে খুব একটা দেখা হয়নি। আমি বৃষ্টিকে খুব পছন্দ করতাম। ছোটবেলায় আমি ওকে প্রপোজ করেছিলাম, আর বৃষ্টি আমাকে হ্যাঁও বলেছিল। আমার ছোটবেলায় ঘর ঘর খেলতাম যখন, আমার আর বৃষ্টির বিয়ে হতো। পুরোহিত হতো বিশাল। তখন খুব মজা করতাম। ছোটবেলার আনন্দের দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? পুরনো দিনের বোকা বোকা কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ মুচকি মুচকি হেসে ফেললাম। ওই সময় আমার চোখ চলে যায় বারান্দায় শুকোতে দেওয়া ব্লাউজের উপর। দুটো ব্লাউজ রাখা আছে সেখানে, একটা হালকা গোলাপি আর একটা কালো, পাতলা কাপড়ের ফুলের ডিজাইনে বানানো। মনের মধ্যে কিছু অদ্ভুত চিন্তা ঘুরতে লাগিল। এমন সময় কাকিমা এসে বলল, এই নাও চা। চমকে বাম দিকে তাকিয়ে দেখি কাকিমা চায়ের কাপটা টেবিলের ওপর রেখে একটু ইতস্তত করে বললেন, একটু বসো, আমি দুটো বিস্কুট নিয়ে আসি। আমি মনে মনে বললাম, হায় কপাল, কাকিমা কি দেখে ফেলেছেন আমি ওই দিকে তাকিয়েছিলাম? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছেন, না হলে এমন ইতস্তত বোধ করছিলেন কেন? হে ভগবান, কাকিমা আমাকে নিয়ে কি ভাবছেন কে জানে। এত সাতপাঁচ ভাবছি, তবুও মনটা ইমাজিনেশনের কাকিমার ওই কাপড়ের দিকেই আছে। কাকিমার বিস্কুট আনতে এত দেরি লাগছে, নিশ্চয়ই কাকিমা আমাকে খুব খারাপ ভেবেছেন। কি করব কিছু বুঝতে পারছিলাম না। এমন সময় কাকিমা বিস্কুট নিয়ে এলেন। আমি কাকিমার দিকে একবার তাকিয়ে আবার মুখটা নিচের দিকে করে ফেললাম লজ্জায়। কাকিমার মুখের দিকে কি করে তাকাই? কাকিমা চায়ের প্লেটে বিস্কুটগুলো রেখে প্লেটটা আমাকে বাড়িয়ে দিলেন। প্লেটটা কাকিমার হাত থেকে নিতে গিয়ে দেখলাম কাকিমার কাছে দুটো জবা ফুল রয়েছে। আমার চোখটা চলে গেল কাকিমার জবা ফুলের দিকে। কি সুন্দর দেখতে ফুলগুলো। কাকিমা একটা আকাশি রঙের শাড়ি আর কালো রঙের একটা ব্লাউজ পরেছিলেন। কাকিমা খুব ফর্সা, যার কারণে কাকিমাকে খুব মানিয়েছে এই পোশাকে। জবা ফুলগুলো আকর্ষণীয় ও খুব সতেজ মনে হচ্ছে। শুধু মনে হচ্ছিল জবা ফুলগুলো স্পর্শ করে দেখলে ভালো লাগবে। একবার যদি সুগন্ধ নেওয়া যেত তাহলে ভালো হতো। এদিকে লক্ষ্য করলাম কাকিমার চুলে শ্যাম্পু করেছে আর কিছুটা অগোছালো হয়ে আছেন, আর এভাবেই আমার সামনে একটা চেয়ারে বসে পড়লেন। আমি চায়ে চুমুক দিয়ে এখন ওখান দেখছি, মূলত কাকিমার দিকে না তাকানোর চেষ্টা করছি। কিছুক্ষণ সবাই চুপ। নীরবতা ভেঙে কাকিমাই বললেন, আচ্ছা, তোমার ঠাকুরদা কেমন আছেন? শুনেছিলাম নাকি ওনার পায়ে চোট লেগেছিল। এখন পা কেমন আছে? ডাক্তার দেখিয়েছিলেন নাকি? বললাম, তুমি তো জানোই দাদা ডাক্তার দেখাতে পছন্দ করেন না। হাড় ভাঙেনি, সিঁড়ি দিয়ে নামার সময় পায়ে একটু মোচ লেগেছিল, ফুলে গেছে, হাঁটাচলা করতে একটু অসুবিধে হয়, আর কিছু না। আবার কিছুক্ষণ চুপ। এবার আমি বললাম, বৃষ্টি কেমন আছে? ওর পরীক্ষা কেমন হয়েছে? ও কবে আসবে বাড়িতে? কাকিমা বলল, বৃষ্টি ভালো আছে, বলছে তো ওর পরীক্ষা ভালোই হয়েছে। তারপর কি হয় কি জানি। ও তো পুজোতে আসছে আর 3-4 দিন পরেই। কথা বলতে বলতে কাকিমা ভেজা চুলটা খোলে শুকাতে লাগলেন। আঁচলখানা কাঁধ থেকে বাম হাতের কনুইয়ের কাছে চলে এসেছে কাকিমার। একটু অস্বস্তি লাগছিল। কাকিমা কপালে লাল টিপ, চোখে হালকা কাজল পরেছেন। আলতো নিচু করা মুখের ওই মুচকি হাসি আর তির্যক চাউনি আমাকে ভাষাহীন করে ফেলে মুহূর্তের জন্যে। সত্যি, কাকিমাকে আমার অপরূপ সুন্দরী লাগতে শুরু করেছিল ওই মুহূর্তে। আমি বোকার মতো করে কাকিমার দিকে তাকিয়ে রয়েছিলাম। কি বলবো বুঝতে পারছি না। খামখেয়ালিভাবে বারান্দার ওই শুকতে দেয়া ব্লাউজগুলোর দিকে আবার তাকিয়ে ফেলি। কাকিমাও আমার তাকানো অনুসরণ করে বারান্দার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা বুঝেছি, বলেই কাকিমা মুচকি হেসে ফেলেন। আমি কাকিমার দিকে তাকিয়ে আবার লজ্জা পেয়ে যাই। তবে কাকিমার হাসি দেখে এটুকু বুঝতে পারি যে কাকিমা আর যাই হোক আমার ওপর রাগ করেননি।
আমি এতক্ষণ মাথা নিচু করেই বসেছিলাম। এবার কাকিমার দিকে তাকালাম। যা দেখলাম তা হয়তো স্বপ্নেও দেখতে পেতাম না। কাকিমা আমার দিকে কিছুটা এগিয়ে এসেছেন। আমি শুধু মুচকি হাসলাম, কিছু উত্তর দিলাম না। কাকিমার মুখের দিকে তাকালাম। কাকিমা আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিলেন। তারপর একটু হেসে ফেললেন। বুঝলাম প্রশংসাটা কাকিমার ভালো লেগেছে। শাড়ির আঁচলটা এবার ঠিক করে নিয়ে আমার পাশে এসে বসলেন আর বললেন, তোমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলে বুঝতেই পারলাম না। আমার চোখ জবা ফুলের দিকেই রয়েছে। কাকিমা হেসে বললেন, দুষ্টু কথা অনেক হয়েছে, এবার চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। এই বলে দাঁড়িয়ে পড়লেন। কিছু আগে ভেতর থেকে একটা শব্দ পাচ্ছিলাম। এবার বুঝলাম বিশাল স্নান সেরে বেরিয়ে এসেছে। বিশাল বলল, মা, ওকে খাবার না খাইয়ে পাঠাবে না, আমি কাপড়টা ছেড়ে আসি। এই বলে বিশাল ওপরে চলে গেল। কাকিমা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেন, খেয়ে যেও, বাকি কথা পরে হবে। কাকিমা রান্নাঘরে চলে যান খাবার বাড়তে। খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। পঞ্চমীতে বিশালরা আমাদের বাড়ি আসবে। কাকিমার সাথে এই ব্যাপারে একটু গভীর কথা বলা যাবে। খুব উত্তেজিত আমি। বিকাল 4টে বাজে। আজকে আবার পুজোর কেনাকাটা করতেও তো যেতে হবে। বাড়ির মহিলাদের সাথে কাপড় কেনাকাটা করতে যাওয়াটা বড় ভয়ঙ্কর ব্যাপার। তার ওপর আমি একমাত্র পুরুষ যে বাড়িতে আছি। এর মানে আজকে সবার কাপড় বোয়ার দায়িত্ব আমার। মা, কাকিমা, দিদি, ছোট পিসি আর আমি পৌঁছে যাই দোকানে। জেঠিমা কিছুক্ষণ পরেই চলে আসবেন স্কুল থেকে। যাই হোক, কেনাকাটা করে বাড়ি পৌঁছলাম রাত 8:30। তখন দাদা আর শক্তিবাবু বৈঠক ঘরে বসে গল্প করছিলেন। খুব জ্ঞানী ব্যক্তি। যখনই বাড়ি আসেন, বাড়ির সকলে ওনাকে হাঁটু গেড়ে প্রণাম করেন। উনি সবাইকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, শুভম। মা সবার শেষে শক্তিবাবুকে প্রণাম করতে গেছেন। শক্তিবাবু মাকে একটু বেশিক্ষণ আশীর্বাদ করলেন। মাথায় হাত বুলিয়ে দিতে